আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان أو كما قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلم হামদ ও সালাতের পর বাংলাদেশের বিশুদ্ধ বৃহত্তম অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হাজী আকাশ আলী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার আয়োজনে আজকের সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি, আমাদের দিলের মনি, মাথার তাজ, নয়নের মনি কোঠা ক্লাস আর উপস্থিত আছেন সুদক্ষ উপস্থাপক এবং দূর দূরান্ত থেকে আগত ছোট বড় সমবয়সী ইলম পিপাসু ছাত্র সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারক এবং মহান রবের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন আদায় করি, যিনি মহান রব্বুল আলামিন আমাদেরকে ইলম শেখার পাশাপাশি সাপ্তাহিক জলসায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান পরিস্থিতিতে যেহেতু মাদ্রাসা শিক্ষা বহুমুখী ষড়যন্ত্রের শিকার, মাদ্রাসার বিরুদ্ধে বহু অপমান ঘটানো হচ্ছে। কিছুদিন পূর্ব বাংলার আলেমদেরকে জেলে রেখে মাদ্রাসাগুলোকে বন্ধ করার ষড়যন্ত্র চালু করেছে। এমনকি বাংলাদেশ, ভারত, ফিলিস্তিন সহ প্রতিটি মুসলিম রাষ্ট্রে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চলছে। এমন অবস্থায় মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসা কাফেলা, কওমি কাফেলা এক গ্রুপ রাজপথে সর্বদাই সত্যের পথে রাজধানী গরম করে থাকে, আরেক গ্রুপ চোর থাকে, তার বিরোধিতা করে, আরেক গ্রুপ এর মধ্যম পথ অবলম্বন করে। আমাদের করণীয় সম্পর্কে সেই লক্ষ্যে আমি মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভারত উপমহাদেশের ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় তিন প্রকার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এক প্রকার মাদ্রাসা 1781 খ্রিস্টাব্দের পূর্বে বিলুপ্ত হয়ে গেছে, আর দ্বিতীয় প্রকার মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান 1781 খ্রিস্টাব্দের পরে চালু হয়েছে, এবং তৃতীয় প্রকার মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান 1866 খ্রিস্টাব্দে কওমি মাদ্রাসা নামক যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা এখনো চলমান রয়েছে। সম্মানিত উপস্থিতি, ভারত উপমহাদেশে যখন মুঘল শাসকদের আমলে এই দেশে শান্তির বন্যা বইতেছিল, প্রতিটি মানুষ সুখে শান্তিতে বসবাস করতেছিল, এমন সময় এই দেশে প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল। যে মাদ্রাসাগুলো চালানোর জন্য কোনো কালেকশনের প্রয়োজন পড়ে নাই, কোনো চাঁদার প্রয়োজন পড়ে নাই, মানুষের ধারে ধারে গিয়ে টাকা নিয়ে আসার কোনো প্রয়োজন পড়ে নাই। সেই মাদ্রাসাগুলোর নিজস্ব ওয়াকফকৃত সম্পত্তি ছিল, সেই ওয়াকফকৃত সম্পত্তির আয়ের দ্বারা সারা বছর ব্যয়ভার বহন করেছিল। কিন্তু ইংরেজ নামক লাল কুত্তা বাহিনী এদেশে শাসন ক্ষমতাকে শোষণ করে নিয়ে বাণিজ্যের বাহানায় এদেশের শাসন ক্ষমতাকে শোষণ করে নিয়ে এদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়ে মাদ্রাসার ওয়াকফকৃত সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে নেয় এবং এদেশের 12 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেয়। সম্মানিত উপস্থিতি, যখন ইংরেজি শাসন মহাদেশে ইংরেজি শাসনের আইন ব্যবস্থা হয়ে যায়, ইংরেজি শাসন চালু হয়ে যায়, তখন ভারতের সর্ববৃহত্তম আলেম ছিলেন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এর সুযোগ্য বড় ছেলে ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এর ছাত্র ছিলেন মোল্লা মাজেদুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। আর মোল্লা মাজেদুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন কলকাতার বাসিন্দা, আর তখন কলকাতা ছিল মুসলমানদের এলাকা। কলকাতা মুসলমানদের অনুরোধে মোল্লা মাজেদুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন ব্রিটিশ সরকারের কাছে সরকারি খরচে একটি মাদ্রাসা প্রতিষ্ঠান আবেদন করেন, আর সেই আবেদনকে কবুল করে তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতা একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, তার নাম দেওয়া হয় কলকাতা আলিয়া মাদ্রাসা। আর এটাই হচ্ছে উপমহাদেশের সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা। কিন্তু মোল্লা মাজেদুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি এর মতো এত বড় বুজুর্গ আলিয়া মাদ্রাসার সাথে জড়িত থাকার কারণে যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই দেশকে স্বাধীন করার জন্য ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, তখন সর্বস্তরের আলেম ওলামা এবং জনসাধারণ সেই যুদ্ধে লিপে পড়ে, সেই যুদ্ধে অংশগ্রহণ করে। তখন সেই মাদ্রাসা পড়ুয়া ছাত্ররাও সেই যুদ্ধে অংশগ্রহণ করে, আর এটা দেখে সেই ইংরেজ সরকার সেই মাদ্রাসাকে বন্ধ করার জন্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ
প্রথম পদক্ষেপ হিসেবে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে একাধারে 26 জন প্রিন্সিপাল নিযুক্ত করা হয় খ্রিস্টান সম্প্রদায়। আপনারা এখন নিজের চিন্তা করে দেখুন, যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মুসলমানদের জন্য, যে মুসলমান সন্তানরা যেখানে শিক্ষা গ্রহণ করবে সেখানে যদি খ্রিস্টান থেকে প্রিন্সিপাল নিযুক্ত করা হয়, সেই আলিয়া মাদ্রাসার শিক্ষা কোথায় গিয়ে দাঁড়াতে পারে? সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় পদক্ষেপ হিসেবে গ্রহণ করে আলিয়া মাদ্রাসায় তাফসিরে জালালাইন, মিশকাত শরীফ, পাইজাবি শরীফ ইত্যাদি কিতাবি পড়া নিষেধ করে দেয়। এমনকি সেই ব্রিটিশ সরকার আইন জারি করে দেয়, যারা ফার্সি এবং আরবি ভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে তারা সরকারিভাবে মূর্খ হিসেবে গণ্য হবে। এইভাবে আলিয়া মাদ্রাসার শিক্ষাকে এখন আপনারা নিজের চোখে দেখতে পারতেছেন, তার শিক্ষার কি অবস্থা, কি এখন আলিয়া মাদ্রাসার শিক্ষা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে যখন চলতে থাকে তখন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ আরো লিপ্ত হয়, আরো মানুষ যখন অংশগ্রহণ করে যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করে, যখন কঠোর পরিস্থিতিতে যে শিকার হয়, তখন আলিয়া মাদ্রাসা বন্ধ করার জন্য পায় তারা দাঁড়িয়েছিল, বন্ধ করেছে, শিক্ষার ব্যবস্থাকে দুর্দশা সাথে বানিয়ে ফেলেছে। এমনকি মুসলমানদের আল কোরআনকে তিনি 3 বছরে প্রায় লক্ষ লক্ষ কোরআন শরীফ আগুনে পুড়ে জ্বালিয়ে দিয়েছে, এমনকি 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে মুসলমানদের দুর্দশার সময়ে আলেমদের অন্যতম সেনানায়ক কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি সেই অসহায় মুসলমানদের হাল ধরেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন তৎকালীন দিল্লির সুপ্রসিদ্ধ মাওলানা মামলুক রহমাতুল্লাহি আলাইহির ছাত্র। আর মাওলানা মামলুক রহমাতুল্লাহি আলাইহি ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির ছাত্র। আর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির ছাত্র। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ছিলেন সরাসরি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। আর অন্যদিকে যদি হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির সরাসরি বংশ পরিচয়ের দিকে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সরাসরি বংশের সিলসিলা হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। সম্মানিত উপস্থিতি, হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে প্রতিটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এমনকি 1857 সালে সিপাহী প্রান্তরে যেই যুদ্ধ ইংরেজদের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল, সেই মুক্তি বাহিনীর সেনাপতি হিসেবে অংশগ্রহণ করেছিলেন। তিনি সেনাপতি হিসেবে সেই যুদ্ধে লিপ্ত ছিলেন। যখন দেখলেন মুসলমানরা বারবার ইংরেজদের বিরুদ্ধে তারা হেরে যাচ্ছে, বারবার ইংরেজদের বিরুদ্ধে তারা অবনতি হচ্ছে, ইংরেজদেরকে দেশ থেকে তাড়ানো সম্ভব হচ্ছে না, তখন তিনি যুদ্ধের পথকে বাদ দিয়ে এই যুদ্ধের পথকে এক সাইডে রেখে তিনি এমন একটি শক্তি গঠন করার চিন্তা ভাবনা করলেন, যে শক্তির মাধ্যমে শুধু ইংরেজ বাহিনী নয়, শুধু তৎকালীন ইংরেজ কুত্তা বাহিনী নয়, এমনকি এই দেশে পুরা ভারতবর্ষে যে কোনো সময় যখনই ইসলামের বিপক্ষে কোন শক্তি দাঁড়াবে, তখনই সেই শক্তিকে ভেঙে চূর্ণ টুকরো করে দিতে পারে, এমন চিন্তা করে, এমন চিন্তা ভাবনা করে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন, যে প্রতিষ্ঠান আজও আছে, যে প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা। এখনো কোনো বিপন্থী বাতিলের পক্ষে কণ্ঠ উঁচু করে বাতিলকে ভেঙে চুরমার করে দেয়। সম্মানিত উপস্থিতি, সেই কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ নামে তিনি একটি কওমি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেই কওমি প্রতিষ্ঠানের সূত্র গড়ে পরবর্তীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আলেম ওলামা, ছাত্র জনতা সকলে মিলে এই দেশ থেকে লাল কুত্তা বাহিনী পিটানো দিয়ে লাল কুত্তা বাহিনীদেরকে, ইংরেজি শাসকদেরকে এ দেশকে তাড়ানো সম্ভব হয়েছে। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে আমাদের উদ্দেশ্যরা কি করেছেন, আর এখন আমরা কি করতেছি। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন কওমি মাদ্রাসায়, যারা লেখাপড়া করেছেন, যারা উস্তাদ হয়েছেন, যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছেন, শুধু তারা ইমামতি নিয়ে মশগুল ছিলেন না, শুধু কোরআন হেফজ নিয়ে মশগুল ছিলেন না, শুধু কিতাব পড়া মতে মশগুল ছিলেন না, বরং যখনই কোন ইসলামের পক্ষে শক্তি বিপক্ষে শক্তি দাঁড়িয়েছে, তখনই নিজের রক্তকে মাটিতে জড়িয়ে সেই শক্তির পক্ষে মোকাবেলা করেছেন।
আমাদেরকেও সেইভাবে দাঁড়িয়ে থাকতে হবে, শক্ত হাতে দাঁড়িয়ে থাকতে হবে। আমি মাদ্রাসার পন্থীদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা মাদ্রাসার বিপক্ষে কথা বলে, যারা আজও কওমি মাদ্রাসাকে বন্ধ করার ষড়যন্ত্র করতে চাই, আমি তাদেরকে আমাদের ভাষা থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা যেভাবে 1947 সালে কওমি মাদ্রাসা থেকে বের হয়ে যেভাবে পুরো ভারত উপমহাদেশকে ইংরেজদের শাসন থেকে বাঁচিয়েছি, যেভাবে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছি, যেভাবে 2013 সালে ঢাকা অবরোধ করে ঢাকার মাটিকে রক্তে লালে লাল বর্ণ করে দিয়েছি, সেই সুবাদে যখনই আবার যদি কোনো বামপন্থী দল কওমি মাদ্রাসাকে বন্ধ করতে আসে, আমরা আমাদের ভাষা থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আবারও যদি সেই 18 ইংরেজদের মতো জীবন দিতে হয় আমরা জীবন দিব, আবারও যদি রক্ত চড়াতে হয় রক্ত চড়াবো, আবারও যদি 2013 সালের মতো ঢাকা অবরোধ করে অচল করে দিতে হয় অচল করে দিব, তবুও আমরা এই দেশে কওমি মাদ্রাসাকে রক্ষা করেই থাকবো ইনশাআল্লাহ।